হ্যালো স্টুডেন্ট, আজকের থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি একের পর এক ম্যারাথন ক্লাস, যেখানে তোমাদের ক্লাস 11 ও ক্লাস 12-এর জন্য আমরা প্রত্যেকটি অধ্যায়কে ম্যারাথন ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো আজকে আমরা ক্লাস 11-এর থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো HTML, সেটি সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু আমাকে কনফার্ম করে দাও, আমাকে কি আমি কি সম্পূর্ণরূপে লাইভ নাকি? ঠিক আছে, তারপরেই আমি জিনিসটাকে শুরু করব। তো আই থিঙ্ক আমি লাইভ আছি। তো চলো শুরু করা যাক। আমরা আজকে যেটা দেখব সেটা হলো তোমাদের HTML বলে একটি অধ্যায় আছে ক্লাস 11-এর থার্ড সেমিস্টারে, সেটি সম্পর্কে। তো দেখো, HTML শেখার আগে আমাকে আগে কতগুলো জিনিস জানতে হবে, যেটা HTML আমরা কেন শিখব। দেখো, আমরা এখনকার জীবনে প্রত্যেকেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি, আর সেখানে ইন্টারনেট সার্ফিং করি। তো যেই মুহূর্তে আমরা ইন্টারনেট ব্যবহার করি, আমরা কিন্তু যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে, ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েব পেজে আমরা কিন্তু সার্ফিং করি, এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করি। কোথায়? একটা ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটগুলো নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম দ্বারা সৃষ্টি হয়েছে। তো এই ওয়েবসাইটগুলো যেই মাধ্যম দ্বারা সৃষ্টি হয়েছে, তার যে নাকি বেসিক স্ট্রাকচার, অর্থাৎ এই ওয়েবসাইটের যে নাকি বেসিক স্ট্রাকচার, সেটাই কিন্তু তৈরি করা হয় এই HTML এর মাধ্যমে। আমরা যদি HTML এর সম্পূর্ণ নাম দেখি, তাহলে আমরা দেখতে পারবো HTML এর সম্পূর্ণ নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা। HTML এর সাহায্যে কী করা হয়? ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়। এবার তোমরা যদি একটা ওয়েবসাইট দেখো, তোমরা প্রত্যেকটা ওয়েবসাইটেই দেখতে পারবে প্রথমে টপ সাইডে কোনো না কোনো মেনু আছে। লাইক এখানটা মনে করো লেখা আছে লগ ইন, সাইন আপ, এরকম ধরনের মেনুতে লেখা থাকে। ওয়েবসাইটের বডিতে কিছু না কিছু লেখা থাকে, ওয়েবসাইটে কোনো না কোনো ইমেজ দেওয়া থাকে, এবং নিচের দিকেও তোমরা একাধিক সেকশন দেখতে পারবে। এবার এই সেকশনগুলো তৈরি করার আগে এই সেকশনের স্ট্রাকচারটা তৈরি করা জরুরি। আর সেই স্ট্রাকচারটাই কিন্তু আমরা তৈরি করে থাকি কার মাধ্যমে? HTML এর মাধ্যমে। তো তোমাদের থার্ড সেমিস্টারে এই HTML চ্যাপ্টারটা আছে, আর HTML চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আগে তোমাদের কতগুলো জিনিস বলে দিচ্ছি যেগুলো দরকার। দেখো, যখনই আমরা একটা ওয়েব পেজ তৈরি করব না, একটা ওয়েব পেজকে কিন্তু একটাভাবেই তৈরি করা হয় না। একটা ওয়েব পেজকে তৈরি করার আগে কতগুলো স্ট্রাকচার আমাদের মাথায় রাখতে হয়। কি কি? একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ যদি ওয়ার্কেবল কন্ডিশনে আমাদের আনতে হয়, তাহলে দুটো সাইট কিন্তু একটা ওয়েবসাইটের, দুটো পার্ট একটা ওয়েবসাইটের মধ্যে থাকা কিন্তু জরুরি। কি কি? একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, আর একটা হলো ব্যাক এন্ড পার্ট। এবার এই ফ্রন্ট এন্ড পার্ট কি আর ব্যাক এন্ড পার্ট কি? দেখো, একটা ওয়েবসাইট যখন আমরা ওপেন করি, তার যেই ইন্টারফেসটা আমরা আমাদের সামনে দেখতে পাই, সেই ইন্টারফেসটাই কিন্তু ফ্রন্ট এন্ড পার্ট। তাহলে ফ্রন্ট এন্ড পার্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? একটা ওয়েবসাইট দেখতে কিরকম হবে, লুক অ্যান্ড ফিল কী হবে, সেগুলো সব আমরা ফ্রন্ট এন্ড পার্টের সাহায্যে রেডি করতে পারি। আর ব্যাক এন্ড পার্টের সাহায্যে আমরা কি করে থাকি? মনে করো কোনো একটা ওয়েবসাইটে, লাইক মনে করো তুমি ফেসবুক, ফেসবুক যখন তুমি নাকি ওপেন করলে, ফেসবুকে কি ওপেন করতে গেলে তোমাকে একটা লগ ইন ডিটেলস দিতে হয়, একটা পাসওয়ার্ড দিতে হয়। এই লগ ইন আর পাসওয়ার্ডের মাধ্যমে কি তোমরা তোমাদের ফেসবুকের অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করো। এবার এই লগ ইন পাসওয়ার্ড কোথায় গিয়ে ম্যাচ হয়? সার্ভারে গিয়ে ম্যাচ হয়। আর সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্যই কিন্তু আমাদের এই ব্যাকএন্ড জানাটাও প্রয়োজনীয়। কিন্তু তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমিস্টারে কিন্তু শুধুমাত্র ফ্রন্ট এন্ড পার্টটা আছে। আর ফ্রন্ট এন্ড পার্টটা বেসিক্যালি তৈরি হয় কিন্তু তিনটে জিনিস নিয়ে, তিনটে পার্ট নিয়ে। কি কি? একটা ফ্রন্ট এন্ড পার্টের মধ্যেই থাকে হচ্ছে HTML, যেটা আমরা শিখব। একটা থাকে CSS, আর একটা থাকে জাভাস্ক্রিপ্ট। এবার এই HTML পার্টটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে, আর CSS পার্টটা আছে, জাভাস্ক্রিপ্ট পার্টটা নেই। আর আমরা কিন্তু এই যে ম্যারাথন ক্লাসে স্পেশালি এই ফ্রন্ট এন্ড পার্টটা নিয়েই আলোচনা করব। তো চলো পরের স্লাইডে গিয়ে আমরা ডিটেলসে জেনে নিই এই HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি, আমরা ফ্রন্ট এন্ড পার্ট এগুলোকে কেন ব্যবহার করব। তো দেখো, তোমরা এখানটা একটা ছবি দেখতে পাচ্ছ।
এই ছবিতে দেখো তিনটে সেকশন আলাদা করে দেওয়া আছে, একটা এইচটিএমএল, একটা সিএসএস, একটা জাভাস্ক্রিপ্ট। আর নিচের দিকে যদি দেখো তাহলে দেখতে পারবে এইচটিএমএল কে কিন্তু তুলনা করা হয়েছে কার সাথে? স্কেলেটনের সাথে। সিএসএস কে আমাদের স্কিনের সাথে, আর জাভাস্ক্রিপ্টে ব্রেনের সাথে। কেন তুলনা করা হয়েছে? আমাদের শরীরের স্ট্রাকচারটা কেমন হবে, গঠন কেমন হবে, সেটা কিন্তু নির্ভর করে আমাদের শরীরের মধ্যে থাকা হাড়ের মাধ্যমে। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে এই এইচটিএমএল এর মাধ্যমে। এই জন্যই কিন্তু আমরা যদি একটা মানুষের উদাহরণ নিই, তাহলে মানুষের যে নাকি হাড়, সেটার সাথে কিন্তু আমরা এইচটিএমএল কে তুলনা করতে পারি, কারণ দুটোই আমাদের একটা স্ট্রাকচার দেয়, একটা রূপ দেয় আমাদের গঠন কেমন হবে। নেক্সট, একটা মানুষের হাড় থাকার পরে কি হবে? সে বিভিন্ন ধরনের ড্রেস আপ করে থাকবে, তার একটা নির্দিষ্ট স্কিন কালার হবে, স্কিন টোন হবে, সে দেখতে কিরকম হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের স্কিনের উপরে নির্ভর করে। একইভাবে আমরা যদি ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কতটা সুন্দর হবে, কতটা কালারফুল হবে, সেই জিনিসটাকে যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিএসএস এর সাহায্যে সেই কাজগুলো করতে হয়। তাই আমাদের স্কিনকে আমরা কিন্তু খুব সহজেই সিএসএস এর সাথে তুলনা করতে পারি, কারণ সিএসএসও একটা ওয়েবসাইটকে আলাদা লুক অ্যান্ড ফিল দেয়, কালার দেয়। ঠিকইভাবে আমাদের স্কিনও একই কাজ করে। আর জাভাস্ক্রিপ্টকে কিন্তু আমরা তুলনা করতে পারি আমাদের ব্রেনের সাহায্যে, কারণ একটা রক্ত মাংসের মানুষ থাকা মানেই সে একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারবে এর কোনো মানে নেই। সেই কাজটা করার জন্য কিন্তু অবশ্যই যেটার প্রয়োজন হয় সেটা কিন্তু ব্রেনের। তো আমরা ব্রেনকে টাইপ অফ জাভাস্ক্রিপ্টের সাথে তুলনা করতে পারি, কারণ একটা ওয়েবসাইটও কতটা সুষ্ঠুভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই জাভাস্ক্রিপ্ট। তাই একটা মানুষের উদাহরণের সাহায্যে আমরা এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্টের বেসিক ফান্ডাটাকে বোঝার চেষ্টা করলাম। একইভাবে চলো আমরা আরও একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হলো একটি ঘরের মাধ্যমে। দেখো, একটা ঘর যখন তৈরি হয় না, একটা ঘর দেখবে অনেকগুলো ইট পরপর গাঁথনি করে ঘর তৈরি হয়, তাই তো? তো এই যে ইট দ্বারা যে গাঁথনি করে ঘরটা তৈরি হলো, এটার সাহায্যে কি ঘরকে একটা স্ট্রাকচার দেওয়া হলো। তো সেটাই তোমরা ভাবতে পারো টাইপ অফ এইচটিএমএল। এবার একটা ঘরের যখন স্ট্রাকচার দেওয়া হয়ে যায়, তখন কি করা হয়? ঘরকে একটা কালার করা হয়, তারপরে ঘরটা দেখতে কেমন হবে সেইগুলোকে ডিজাইন করা হয়। এই যে ডিজাইনের কাজটা, এই ডিজাইনের কাজটাই আমরা করে থাকি ওয়েব পেজের ক্ষেত্রে সিএসএস এর মাধ্যমে। এবার ঘরকে আমরা ডিজাইন করে নিয়েছি, কালারফুল করে নিয়েছি, বাট ঘরকে যদি ওয়ার্কেবল কন্ডিশনে আমাদের আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ঘরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে, লাইট ফ্যান লাগাতে হবে, তাই না? যাতে আমরা ঘরটাকে ওয়ার্কেবল কন্ডিশনে নিয়ে আসতে পারি। একইভাবে একটা ওয়েবসাইটকে আমরা বানিয়ে ফেলেছি, স্ট্রাকচার দিয়ে ফেলেছি, ডিজাইন করে ফেলেছি, তারপরেও একটা ওয়েবসাইটকে যদি আমাদের ওয়ার্কেবল কন্ডিশনে আনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। এবার এর মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের সিলেবাসের জন্য এই এইচটিএমএল আছে আর সিএসএস আছে, কিন্তু তোমরা যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চাও তাহলে বলতে পারো, পরবর্তীকালে আমি জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল নিয়ে আসবো। তো চলো, আমি এখন সিলেবাস ওরিয়েন্টেড ক্লাসগুলো করাচ্ছি। তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে ঠিক যেগুলো আছে আমি সেগুলোকেই করাচ্ছি। তো আমরা এবার জেনে নিই, এই যে এইচটিএমএল আমরা করছিলাম, এইচটিএমএল জিনিসটা আসলে কি, এর উদ্দেশ্য কি, আর এইচটিএমএল এর আমরা কি করে লিখবো, মানে এইচটিএমএল কি টাইপ অফ একটা তো ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে আমরা ওয়েব পেজের স্ট্রাকচার দিতে পারবো। তো এটা কিভাবে করতে পারবো, চলো এগুলোকে দেখে নিই। প্রথমেই যদি দেখি আমরা এইচটিএমএল আসলে কি, তাহলে দেখো এখানে বলেছে এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এবার এখানটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, অনেকেই দেখবে এইচটিএমএলকে বলে থাকে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানটায় কিন্তু খুব ভালোভাবে লিখে দেওয়া আছে এইচটিএমএল কিন্তু কোনো ধরনের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি কি এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন উপাদান বা তার কন্টেন্ট, যেমন টেক্সট, ছবি, টেবিল কিভাবে প্রদর্শিত হবে, তার যে কাঠামো, তার যে স্ট্রাকচার, সেটাকে তৈরি করা। আমরা অলরেডি এর আগের স্লাইডে আমরা শিখেছিলাম না, এইচটিএমএল কি করছিল? একটা স্ট্রাকচার দিচ্ছিল, ঠিক যেভাবে হাড় আমাদের শরীরকে একটা গঠন দেয়। ইট দিয়ে গাঁথনি করা একটা বাড়ি তৈরি করার আগে আমরা কি ইট দিয়ে গাঁথনি করি, সেটা কি করে আমাদের বাড়িকে একটা স্ট্রাকচার দেয়। একইভাবে এইচটিএমএলও কি করে, আমাদের একটা কাঠামো তৈরি করতে সাহায্য করে। তাই এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বলে আমরা বলবো এটাকে কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা,
এরপরে বলেছে HTML এর উদ্দেশ্য কি। দেখো উদ্দেশ্য আমি অলরেডি বলে দিয়েছি, তাও এখানে লেখা আছে, একবার দেখে নাও কি বলা আছে। HTML ব্যবহার করে একটি ডকুমেন্টের গঠন সংজ্ঞায়িত করা হয়। মানে কি, একটা ওয়েব পেজ দেখতে কেমন হবে, কোথায় এর মেনু বার থাকবে, কোথায় ফটো থাকবে, কোথায় মনে করো কোনো একটা লিঙ্ক থাকবে, এই যে গঠন, এই গঠনটাকে সংজ্ঞায়িত করা হয় কি HTML এর সাহায্যে। ব্রাউজার এই মার্কআপ দেখে বুঝতে পারে কোন লেখাটি হেডিং, কোনটি প্যারাগ্রাফ, কোনটি তালিকা। এইখানটায় একটুখানি ভালোভাবে নজর দিতে হবে। এটা কে দেখে বুঝতে পারে? ব্রাউজার দেখে বুঝতে পারে। অর্থাৎ তুমি যে কোনো সফটওয়্যারের সাহায্যে কিন্তু HTML কে চালিয়ে সেটাকে দেখতে পারবে না, কারণ কি সবাই এটা বুঝতে পারে না। কে বুঝতে পারে? সর্বক্ষেত্রে কিন্তু ব্রাউজার বুঝতে পারে কোনটা হেডিং হবে, কোনটা প্যারাগ্রাফ হবে, আর কোনটাই বা তালিকা হবে। এটি ওয়েব পেজের কি মূল ভিত্তি বা কঙ্কাল। যেভাবে আমরা এর আগের স্লাইডে দেখে আসলাম কি HTML মানেই কি একটা স্কেলেটন সিস্টেমের উদাহরণ। এবার আমরা তো HTML করব, তার আগে আমাকে জানতে হবে এবার যে এই যে HTMLটা আমরা করব কি করে, মানে আমরা যে HTMLটা বানাবো এটা বানাবো কি করে আর আমরা দেখব কি করে। দেখো এখানটা দেখো তিনটে জিনিস দেওয়া আছে, একটা HTML ফাইল, একটা ব্রাউজার, একটা ওয়েব পেজ। কি এটার মানে কি? দেখো প্রথমেই কি, এটা কি বললাম, একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এটা কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো যখন এটা ল্যাঙ্গুয়েজ, এটার সাহায্যে আমাদের ওয়েবসাইটটা বানাতে হবে, তাহলে নিশ্চয়ই একটা ফাইল বানাতে হবে। তখন আমাদের কি ফাইল বানাতে হবে? HTML ফাইল বানাতে হবে। এবার তোমরা বলতে পারো আচ্ছা আমরা HTML ফাইলটা বানাবো কোথায়? HTML ফাইলটা বানানোর জন্য না আমাদের যে কোনো ধরনের টেক্সট এডিটরের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? টেক্সট এডিটর। আচ্ছা, টেক্সট এডিটর জিনিসটাও তোমাদের ভিতরে অনেকের কনফিউশন থাকতে পারে। টেক্সট এডিটর মানে যার সাহায্যে আমরা কোনো ধরনের টেক্সটকে এডিট করতে পারি। সেটা কি কি হতে পারে? সেটা হতে পারে একদম বেসিক, আমরা সকলেই যেটা ব্যবহার করেছি, হতে পারে নোটপ্যাড, ঠিক আছে, হতে পারে সাবলাইম। এগুলো আলাদা আলাদা ধরনের কি টেক্সট এডিটর, যার সাহায্যে আমরা HTML কোড করতে পারি। এছাড়াও সব থেকে পপুলার যেটা নাকি সবাই দেখবে ইউজ করবে, তোমরাও যখন একটু প্রফেশনাল হয়ে যাবে, সব থেকে ভালো হচ্ছে VS কোড ইউজ করা। তো তোমরা চাইলে VS কোড ইউজ করতে পারো। এগুলো এক এক ধরনের টেক্সট এডিটর, যার সাহায্যে আমরা HTML এর ফাইলটাকে তৈরি করতে পারি। আমরা দেখব আমরা কি করে HTML এর ফাইল তৈরি করব। আচ্ছা, ফাইল যখন আমাদের তৈরি হয়ে যাবে, ফাইলটাকে তো আমাকে দেখতে হবে, আর দেখার জন্য আমরা দেখো একটু আগেই পড়েছি যে এই যে HTML এর যে কোডগুলো আমরা লিখবো, সেগুলো কে বুঝতে পারে? সেগুলো ব্রাউজার বুঝতে পারে। সুতরাং আমরা যে HTML ফাইলটা তৈরি করছি সেটা দেখার জন্য কিসের প্রয়োজন? সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের একটা ব্রাউজার প্রয়োজন হবে। দেখার জন্য তাহলে কিসের প্রয়োজন? ব্রাউজারের প্রয়োজন। আর যদি আমাদের HTML ফাইলটাকে লিখতে হয় তাহলে কিসের প্রয়োজন? লেখার জন্য কিন্তু প্রয়োজন কি এক ধরনের টেক্সট এডিটরে। এবার আমরা ব্রাউজারের সাহায্যে কাকে দেখব? আমরা ব্রাউজারের সাহায্যে ওয়েব পেজকে দেখব। সেটাই দেখো এখানে বলা হয়েছে, অ্যাট লাস্ট আমরা ব্রাউজারের সাহায্যে ওয়েব পেজকে দেখতে পারবো। তো চলো আমরা দেখে নিই কি করে আমরা একদম বেসিক HTML ফাইল তৈরি করতে পারবো। যেহেতু আমরা ক্লাস 11-এর থার্ড সেমিস্টারকে টার্গেট করেই করছি, তাই আমরা এই যে টেক্সট ফাইলটা তৈরি করব, সরি HTML ফাইলটা তৈরি করব, সেটা প্রথমে একদম বেসিক আমরা নোটপ্যাডেই তৈরি করব। এবার তোমরা যখন একটু বুঝে যাবে, আস্তে আস্তে আমি নোটপ্যাড থেকে VS কোডের দিকে শিফট করব। তো চলো দেখে নেওয়া যাক আমরা প্রথমে কি করব। তাহলে একটা HTML ফাইল তৈরি করব, আর ফাইল তৈরি করার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে নোটপ্যাডে যেতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি একটু তোমাদের বলে নিই, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমরা একটু আগেই কি জানলাম? আমরা একটু আগেই জানলাম আমাদের যে নাকি HTML ফাইলটা টেক্সট এডিটরে তৈরি করতে হবে, বাট এটা লেখার তো কোনো একটা নিয়ম আছে। আমরা তো নর্মালি আমাদের ইচ্ছা হলো আর আমরা আমাদের মতো করে লিখে দিতে পারবো না। তাই এটা লেখার জন্য আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের ট্যাগ ব্যবহার করে লিখতে হবে। এবার তোমরা হয়তো বলতে পারো আচ্ছা ট্যাগ জিনিসটা আসলে কি? দেখবে HTML এর যেটার নাকি নিয়ম আছে, সেই নিয়ম জিনিসগুলোকেই আমরা ট্যাগ বলি। আর এই নিয়মগুলো কিসের মধ্যে থাকে? দেখবে একটা লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইনের মধ্যে লেখা থাকবে। অর্থাৎ কোনো একটা লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইনের মধ্যে যেটাই থাকবে আমরা সেটাকে কনসিডার করব কি অ্যাজ এ ট্যাগ। HTML এর এরকম কিছু ট্যাগ আছে, যেমন মনে করো HTML ট্যাগ। HTML ট্যাগ এটা কি লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইনের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ট্যাগ। যদি আমরা আরও একটা HTML এর ট্যাগ নিই, যেমন বডি ট্যাগ।
এই বডিটাও কি লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে আছে, সুতরাং আমরা বলতে পারি এটাও ট্যাগ। যদি আমরা আরও একটা ট্যাগ দেখি লাইক হেড ট্যাগ, এটাও কি লেস দেন গ্রেটার দেনের মধ্যে আছে, সুতরাং এটাকেও আমরা বলতে পারি এটাও হলো একটা ট্যাগ। আচ্ছা, এবার এই ট্যাগকেই না আবার দুটো ভাগে ভাগ করা হয়। কিভাবে? ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ হয় আর একটা এন্ডিং ট্যাগ হয়। এবার স্টার্টিং ট্যাগকে আমরা কি করে লিখি আর এন্ডিং ট্যাগকে কি করে লিখি? দেখো, স্টার্টিং ট্যাগ বলতে বোঝায় যেটা শুধুমাত্র লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে লেখা হবে। লাইক লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে আমরা লিখলাম কি HTML, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? একটা স্টার্টিং ট্যাগ। এবার আমরা যদি একটা লেস দেন সাইন দিয়ে প্রথমে একটা স্ল্যাশ দিয়ে নিই, তারপরে যদি আমরা এই HTML কথাটাই লিখি, তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হলো HTML এর এন্ডিং ট্যাগ। একইভাবে যদি আমরা লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে বডি কথাটাকে লিখি, তাহলে আমরা বডিকে কি বলবো? বডিও হলো একটা স্টার্টিং ট্যাগ। বাট লেস দেন দিয়ে আগে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে নিই, তারপরে যদি বডিটা লিখি, তাহলে এটাকেই আমরা কি বলবো? এন্ডিং ট্যাগ। আশা করি এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা একটা নোটপ্যাড ফাইলের মধ্যে একদম বেসিক যেটা নাকি আমাদের দরকার একটা ওয়েব পেজ বানাতে গেলে, সেই বেসিক HTML কোডটাকে করার চেষ্টা করব। তো চলো নোটপ্যাডে যাওয়া যাক। নোটপ্যাডে যাওয়ার জন্য তোমরা তোমাদের টাস্ক বারে চলে আসবে, আর টাস্ক বারে এসে জাস্ট এখানে সার্চ করবে নোটপ্যাড। আমি কিন্তু প্রথমে একদম বেসিক নোটপ্যাডে দেখাচ্ছি, কিন্তু তোমরা সাবলাইম টেক্সট এডিটর, VS কোড বা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আমি একদম ফার্স্ট কোডটা আমি একদম নোটপ্যাডেই দেখাচ্ছি, একদম বেসিক নোটপ্যাডে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো নোটপ্যাড, তোমরা সকলেই এর আগে নোটপ্যাড ব্যবহার করেছো, ঠিক আছে? কারো কাছে নোটপ্যাড অজানা নয়। এবার এই নোটপ্যাডে এসেই আমাদের কিন্তু বেসিক যে কোডটা সেটাকে করতে হবে। তো তার আগে একটা আমি কাজ করি, এটার একটু ফ্রন্ট সাইজটাকে আমি বাড়িয়ে নিই যাতে তোমরা ভালোভাবে তোমাদের কাছে ভিজিবল হয় ব্যাপারটা। চলো দেখো, আমরা না এই পুরো জিনিসটাকে না আমি একটা আমার মতো করে একটা উদাহরণ দিয়ে বলবো, একটা বেসিক স্ট্রাকচার মনে রাখবে। প্রথমে আমাদের যেই ট্যাগটা লিখতে হবে, আমরা কি শিখছি? আমরা HTML শিখছি, তো ফার্স্টে লিখবে কি? HTML। আচ্ছা, আমি এটাই কি শুধু লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে লিখেছি, সুতরাং আমি কি বলেছিলাম? লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে যে লিখেছি মানে কি? এটা স্টার্টিং ট্যাগ। HTML ট্যাগের প্রথম অবস্থায় মনে রাখবে যেই HTML ট্যাগটাকে আমরা শুরু করব সেটাকে আমরা ক্লোজ করে নেব, তাহলে তোমাদের সুবিধা হবে। যেই ট্যাগটাকে শুরু করব সেটাকে ক্লোজ করে নেব, প্রথমে এটুকুই মনে রাখো। তাহলে HTML ট্যাগ শুরু করেছি মানে কি করব? আমরা পরের লাইনে HTML ট্যাগটাকে ক্লোজ করে দেবো। এবার আমাকে কোশ্চেন করতে পারো অনেকে যে এটা HTML এর ক্লোজিং ট্যাগ আমরা কি করে বুঝবো? কারণ একটু আগেই আমি বলে দিলাম। আচ্ছা দাঁড়াও, ফন্ট সাইজটা না একটু চেঞ্জ হয়ে গেছে। এটা যে HTML এর ক্লোজিং ট্যাগ আমি কি করে বুঝবো? আমি দেখো বলেছিলাম, যদি শুধু লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে আমরা HTML লিখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা HTML এর স্টার্টিং ট্যাগ। আর যদি আমরা লেস দ্যান দিয়ে একটা স্ল্যাশ দিয়ে HTML কথাটা লিখি, তাহলে আমরা বুঝতে পারবো কি এটা একটা এন্ডিং ট্যাগ। তো এই HTML এর মধ্যে আমাকে যেটা লিখতে হবে, আমাকে লিখতে হবে হেড ট্যাগ। HTML এর মধ্যে আমাকে কি লিখতে হবে? হেড ট্যাগ। এরপর হেড, দেখো আমরা যদি আমাদের হেডের কথাও চিন্তা করি, হেড তো একটা জায়গায় শুরু হয় আর হেড কি একটা জায়গায় শেষ হয়। সুতরাং HTML এর ভিতরে হেড ট্যাগটাও কি যখন একটা জায়গায় শুরু হয়েছে তো একটা জায়গায় গিয়ে শেষ হবে, তাহলে আমরা হেড ট্যাগটাকে কি করব? হেড ট্যাগের পরে গিয়ে ক্লোজ করব। এবার এখানটায় তোমরা ভাবতে পারো যে আমরা হেড ট্যাগটাকে আগে কেন শেষ করলাম না বা পরে কেন শেষ করলাম? দেখো, আগে তো আমাদের হেড শুরু হয়, তারপরেই তো হেড শেষ হয়। আমরা ঠিক সেম জিনিসটাকেই এখানে অ্যাপ্লাই করেছি। এরপর আচ্ছা, এরপরে HTML এর আরও একটা বেসিক স্ট্রাকচারের জন্য মনে রাখতে হবে, সেটা হলো বডি ট্যাগ। এবার বলো তোমরাই যে তোমাদের হেডের ভিতরে কি বডি শুরু হয়েছে, মানে দুটো হেড ট্যাগের মধ্যে কি বডি শুরু হবে? আমাদের হেডের ভিতরে তো বডি শুরু হয় না, কি হয়? হেড ট্যাগ আমাদের বা আমাদের হেড যেখানে শেষ হয় তারপরেই বডি শুরু হয়। তাহলে আমার হেড ট্যাগটা শেষ কোথায়? এখানে। তাহলে আমরা কি করব? তার পরের লাইনে এসে আমরা বডি ট্যাগটাকে কি করব? স্টার্টিং করব। আচ্ছা,
এরপরে বডি ট্যাগ শুরু হওয়ার পরে আমাদের বডি তো একটা জায়গায় শেষ হয়ে যায়, সুতরাং বডি ট্যাগটাকেও আমরা একটা জায়গায় গিয়ে শেষ করে দেব। এই স্ট্রাকচারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আর একটা জিনিস মনে রাখবে, হেড যেখানে আমরা লিখছি না, এই হেডের ভিতরেই আমরা কি করব, আরও একটা ট্যাগ লিখব, যেটা হচ্ছে টাইটেল ট্যাগ। ঠিক আছে? আর এই টাইটেলের মধ্যে আমরা টাইটেল, আমাদের কি টাইটেল মানে বলতে পারো আমাদের নাম। তো আমাদের নাম কি একটা জায়গায় শুরু আছে আর নামের একটা জায়গায় শেষ আছে, সুতরাং টাইটেল ট্যাগও একটা জায়গায় শুরু হবে আর টাইটেল ট্যাগটাকে কি একটা জায়গায় আমাদের শেষও করতে হবে। তো টাইটেল ট্যাগটাকে যেভাবে আমরা শুরু করেছি সেভাবে আমরা টাইটেল ট্যাগটাকে শেষ করে দিলাম। এবার ট্যাগগুলো তো আমরা বেসিক ট্যাগ লিখে নিয়েছি যে HTML একটা জায়গায় শুরু হয়েছে, HTML একটা জায়গায় শেষ হবে। HTML এর মধ্যে কি হবে, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। আর হেডের পর থেকেই কি হবে, বডি শুরু আর তারপরে বডি শেষ। আর হেডের ভিতরে আমরা লিখব কি টাইটেল, কারণ আমাদের এই যে নামগুলো আমরা কারো মুখ দেখেই বলি না, হেড পার্ট দেখেই তো বলি ওই পার্টিকুলার ব্যক্তিটা এ ব্যক্তি না বি ব্যক্তি না সি ব্যক্তি। তো সেভাবে মনে রাখতে পারো হেডের ভিতরেই থাকবে কিন্তু টাইটেল বা নাম। এবার টাইটেল মানে কি, টাইটেল মানে তোমরা বুঝতেই পারছো, টাইটেল মানে হচ্ছে একটা নাম, তাই তো? আর আমি এই ট্যাগটার দ্বারা কি বোঝালাম, একটা নাম হবে, কিন্তু নামটা কি সেটা তো আমরা বলিনি। এবার নাম তুমি একটা দেবে, তোমার বন্ধু আর একটা দেবে, সবাই আলাদা আলাদা দেবে। তো সবাই যদি আলাদা আলাদা দেয়, স্পেসিফিক কোনোভাবে যদি একটাই যদি নির্দিষ্ট কিছু না থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে ট্যাগে লিখবো না, তাহলে আমরা সেটাকে কি করব, নর্মাল লিখে দেবো। এক্ষেত্রে আমরা টাইটেল হিসাবে কি লিখলাম, ABC লিখলাম। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? এবার আরেকটা জিনিস দেখো, এই টাইটেল ট্যাগটাকে আমি এভাবে লিখেছি, কিন্তু যদি কোনো ট্যাগ এরকম থাকে যে আমার স্পেস কম নিচ্ছে, সেক্ষেত্রে আমরা চাইলে এই ট্যাগগুলোকে কি আমরা পাশাপাশিও লিখতে পারি। আমাদের সবসময় যে এরকম উপর নিচে লিখতে হবে এর কোনো মানে নেই, এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। এই স্ট্রাকচার যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি পরের স্টেপে আগাবো। এটা কিন্তু HTML একদম বেসিক স্ট্রাকচার, এটা ছাড়া কিন্তু HTML রেডি করা যাবে না। নোটপ্যাডে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। নোটপ্যাডে যদি জিনিসটা বুঝতে পেরে থাকো তাহলে আমি পুরো জিনিসটাকে তোমাদের নোটপ্যাড প্লাস প্লাসে দেখাই, সেখানে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? তো আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি, এটাও একটা টেক্সট এডিটার, এটা দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নাও, নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু আমার এটা ইনস্টল করা নেই। যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয় তোমরা জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবে, ডাউনলোড অপশানে যাবে, নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করবে। নেট একটু স্লো আছে, তো চলো। হ্যাঁ, তো এরপর থেকে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস শো হবে। এর মধ্যে থেকে তোমার নাকি যেটা নাকি দরকার, নোটপ্যাড প্লাস প্লাসের যেই ভার্সানটা দরকার তুমি সেটাকে ইনস্টল করে নিও। আমি এখানে নর্মালি এই ভার্সানটাকে ইনস্টল করে নিচ্ছি, মানে ডাউনলোড করে নিচ্ছি। তো তোমার ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে। এটা কি নোটপ্যাডের থেকে জিনিসটা একটু স্মুথ হবে, ব্যাপারটাকে ভালো বুঝতে পারবে। ঠিক আছে? তো এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিতে পারো। আর যাদের মনে করবে যে কম্পিউটারে VS কোড আছে, তারা নর্মালি VS কোডেও চাইলে এটাকে করতে পারো। বাট নোটপ্যাড প্লাস প্লাস যাদের কম্পিউটারের একটুখানি স্পেসিফিকেশান কম আছে না, যেখানে VS কোড চলতে একটু প্রবলেম হলেও হতে পারে, সেসব জায়গাও নোটপ্যাড প্লাস প্লাস খুব স্মুথলি চলে যাবে। তাই যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। তো চলো ইনস্টল করে নিই, তোমাদের সামনেই ইনস্টল করে নিচ্ছি। নেক্সট নেক্সট জাস্ট করতে থাকবে, আই অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, বাস নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল হয়ে যাবে। তো চলো এবার আমরা যে কোডগুলো করব পুরোপুরি আমরা কোথায় করব, নোটপ্যাড প্লাস প্লাসে করব, যাতে জিনিসটা খুব ক্লিয়ার হয়। তোমরা যদি এতক্ষণেও কিছু না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা এখন থেকেও জিনিসটাকে আবার বেটারভাবে কিন্তু বুঝতে পারো। দেখো পুরোটা আমি আবার বেসিক থেকে বলছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসে যখন আমরা জিনিসটা ক্রিয়েট করব, আমরা এটাকে একটা নাম দিয়ে প্রথমে সেভ করে নেব। ঠিক আছে? তো আমরা ফাইলে যাচ্ছি, সেভ অ্যাসে যাচ্ছি, সেভ অ্যাসে গিয়ে এটাকে একটা নাম দিয়ে দেবে। আমি এক্ষেত্রে ABC
ডট এইচটিএমএল নাম দিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে। আর এটাকে সেভ করছি কোথায়, এটাকে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো দেখে নিই ডেস্কটপে এবিসি বলে কোনো কিছু সেভ হয়েছে নাকি। দেখো আমরা ডেস্কটপে চলে এসেছি। ডেস্কটপে কি বলে আমরা সেভ করলাম যত সম্ভব, এই যে আমরা দেখো এবিসি বলে সেভ করেছিলাম, তো এই দেখো এবিসি বলে একটা ফাইল আমার এখানটা চলে এসছে, ঠিক আছে। এবার এই ফাইলটা যদি এখন আমরা ওপেন করি আমরা কিছুই দেখতে পারবো না, বিকজ আমরা এখনও এইচটিএমএল এর কিচ্ছু করিনি, তাই এটা এভাবে শো হচ্ছে। তো চলো এবার আমরা একটু একটু করে করব আর দেখব এখানটায় কি কি চেঞ্জেস আসে। প্রথমেই আমরা কি বললাম, প্রথমেই একটা আমাদের ট্যাগ লিখতে হবে, যেটা কি ট্যাগ আমাদের, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ। এর জন্য আমরা ফার্স্টেই এইচটিএমএল লিখলাম। এবার যেই ট্যাগটাকে লিখবো আমি কি বলেছিলাম, সেটাকে কি করে নেবে, ক্লোজ করে নেবে। তো আমি পরের লাইনে গিয়ে কি করলাম, এইচটিএমএল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এইচটিএমএল এর ভিতরে গিয়ে আমরা কি বলেছিলাম, এইচটিএমএল এর ভিতরে গিয়ে আমাদের আরও একটা ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। তো আমি এখানটায় হেড লিখে নিলাম। আচ্ছা, হেডের পরে আমরা কি করব, বলেছিলাম হেড ট্যাগটাকে আগে ক্লোজ করে নেব। তো আমরা এখানটায় হেড ট্যাগকে ক্লোজও করে নিলাম। আর হেড ট্যাগ যেখানে ক্লোজ হবে তারপর থেকেই আমরা কি শুরু করব, তারপর থেকেই আমরা বডি ট্যাগটাকে শুরু করব। বডি ট্যাগও একটা জায়গায় শুরু হয়ে বডি ট্যাগও কী হবে, একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, তাই বডি ট্যাগটাকেও আমি একটা জায়গায় শেষ করে নিলাম। এই জিনিসটুকুকে একটু তোমাদের মনে রাখতে হবে। আর হেডের মধ্যে মনে রাখবে, হেডের মধ্যে আমরা লিখে থাকি কি, হেডের মধ্যে লিখে থাকি হচ্ছে টাইটেল। টাইটেল মানে নাম, ওই ওয়েব পেজটার নাম কি দেব সেটাই হচ্ছে টাইটেল, ঠিক আছে। টাইটেল ট্যাগ লিখে দিয়েছি। এবার নামটা কি দেব সেটা কিন্তু এই টাইটেল ট্যাগ শুরু আর শেষের মধ্যে আমাকে লিখতে হবে। তার আগে চলো এটাকে সেভ করে দেখে নিই এখনো পর্যন্ত আমাদের ওয়েব পেজে কোনো চেঞ্জেস এসছে নাকি। চলো রিফ্রেশ করে দেখি, দেখো কোনো চেঞ্জেস নেই। আর একটা জিনিস ফলো করবে, এই যে জায়গাটা না, এই জায়গাটাই হচ্ছে সেই টাইটেল জায়গা। দেখবে যখন টাইটেলে আমরা কোনো একটা নাম দেব সেই নামটা রিফ্লেক্ট হবে এখানটায়। আর এই যে হোয়াইট সারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াইট সারফেসটাই হচ্ছে আমাদের বডি পার্ট। তো চলো টাইটেলে আমি একটা নাম দিই, টাইটেলের ভিতরে আমি কথার কথা লিখছি কম্পিউটার। তাহলে দেখবে আমাদের টাইটেল স্পেসে সেটা পরিবর্তিত হচ্ছে নাকি। কম্পিউটার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর একইভাবে আমরা কি করছি, ব্রাউজারে চলে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করে দেখছি। দেখো এখানটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কি হলো, কম্পিউটার হলো। তার কারণ কি, আমরা টাইটেলটাকে কিন্তু চেঞ্জ করেছি। এবার আমরা চলে আসছি বডির ভিতরে। আচ্ছা বডি কোন জায়গাটা বলেছিলাম, এই যে পুরো জায়গাটা, এই যে হোয়াইট সারফেস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বডি। তো এর ভিতরে আমরা যাই লিখবো বডির ভিতরে, সেই চেঞ্জটা কিন্তু আমাদের ওয়েব পেজেও কিন্তু রিফ্লেক্ট হবে। তো বডির ভিতরে কথার কথা আমি লিখে দিলাম ABC। তো চলো এটাকে সেভ করি, সেভ করে দেখি যে জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে নাকি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি ABC লেখাটা চলে এসছে, তাহলে জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে। এবার একটা জিনিস আমাকে আবার জানতে হবে, কি জানতে হবে, দেখো আমরা এতটুকু তো শিখেছি খুব স্মুথভাবে, কোনো আমাদের অসুবিধা হয়নি। বাট এরপরে এরপরে আমাকে এই যে ট্যাগ সম্পর্কে জানতে হবে। ট্যাগ কিন্তু দুই প্রকার, তার আগে আমাকে এই জিনিসটাকে দেখে নাও, যেটা আমি বলছিলাম HTML যখন আমরা শুরু করব না, আমাদের এই স্ট্রাকচারটাকে কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারটাকে আমাকে বাদ দিলে হবে না। কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে থেকে দেখবে যে ডক টাইপ HTML, এই ডক টাইপ কথাটা আমি লিখিনি, ঠিক আছে, এই লাইনটাকে আমি বাদ দিয়েছি। তো চাইলে তোমরা এই লাইনটাকে স্কিপ করতে পারো। আর আমি এই জিনিসটাকেও লিখিনি, তোমরা চাইলে এই জিনিসটাকেও একদম বেসিক অবস্থায় স্কিপ করতে পারো। নর্মালি এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু লিখতেই হবে, HTML শুরু শেষ
হেড শুরু শেষ, বডি শুরু শেষ, আর তার মধ্যে কি টাইটেল, ঠিক আছে। এবার এই যে এইচটিএমএল ট্যাগটা লিখলাম, এটার দ্বারা কি বোঝানো হয়, ডকুমেন্টের শুরু আর শেষ নির্দেশ করা হয়। হেডের সাহায্যে কি বোঝানো হয়, ডকুমেন্টের মেটা তথ্য, ঠিক আছে, যেমন টাইটেল, এগুলো হেডের মধ্যে থাকে। টাইটেল কি করে, ব্রাউজার বা উইন্ডোর টাইটেল বারে প্রদর্শিত হয়, অলরেডি দেখিয়ে দিয়েছি। আর বডির সাহায্যে কি করা হয়, এই যে হোয়াইট সারফেস যেটা দেখালাম, এই হোয়াইট সারফেসে যা যা চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমাদের বডির মধ্যে চেঞ্জ করতে হয়। এতটুকু আমরা দেখে নিয়েছি, তাই তো। চলো এবার আমরা এই যে টাইটেলটাকে লিখলাম এবিসি, আমরা ছোটবেলা থেকে যখনই কোনো না কোনো জিনিস লেটার লিখেছি, লেটারটাকে আমরা দুইভাবে লেখা প্র্যাকটিস করেছি, মনে আছে। ছোটবেলায় আমাদের প্যারাগ্রাফ লিখতে দিত না, তো প্যারাগ্রাফ যখন লিখতে দিত আমরা প্যারাগ্রাফ কিভাবে লিখতাম, প্যারাগ্রাফের উপরে একটা হয় আমরা হেডিং করতাম, আর না হলে নর্মাল প্যারাগ্রাফের টেক্সট লেখা শুরু করে দিতাম। এইচটিএমএলেও একইভাবে আমরা যদি এই যে এবিসি কথাটাকেও লিখতে যাই না, এবিসি কথাটাকেও আমাদের একটা ট্যাগের মধ্যে লিখতে হয়। কিন্তু কোন ট্যাগের মধ্যে লিখবো, ট্যাগ কিন্তু আমাদের কিন্তু আছে এক্ষেত্রে দুই ধরনের ইম্পর্টেন্ট ট্যাগ আছে। কি কি, চলো দেখে নিই। দেখো এইচটিএমএল এ একদম বেসিক অবস্থায়, ঠিক আছে, যদি আমাদের এবিসি কথাটাকেও লিখতে হয়, এটাকে কি একটা ট্যাগের মধ্যে লিখতে হয়। আর কোন ট্যাগের মধ্যে লিখতে পারি, হয় আমরা লিখতে পারি পি ট্যাগের মধ্যে, আর না হলে এটাকে আমরা লিখতে পারি এইচ ট্যাগের মধ্যে। এবার এই পি ট্যাগ আর এইচ ট্যাগের মধ্যে লেখার মধ্যে পার্থক্যটা কি, আমরা ছোটবেলায় মনে আছে প্যারাগ্রাফ লিখতাম, যে কোনো কিছু সম্পর্কে আমাদের লিখতে দিত, তো তখন কি করতাম, উপরে একটা আমরা হেডিং করতাম আর তারপরে আমরা প্যারাগ্রাফটাকে লিখে দিতাম। এরকমই যদি ওয়েব পেজে কোনো একটা কিছু হেডিং শো করতে হয়, তাহলে কিন্তু আমরা এইচ ট্যাগ ব্যবহার করব। আর ওয়েব পেজে যদি আমাদের কোনো ধরনের প্যারাগ্রাফ মানে নর্মাল টেক্সট লিখতে হয়, তখন আমরা কোন ট্যাগ ব্যবহার করব, পি ট্যাগ ব্যবহার করব। এই জিনিসটাকে মনে রাখবে, ঠিক আছে। আর এই যে হেডিং ট্যাগের আমরা কথা বলছিলাম না, হেডিং ট্যাগ নর্মালি কিন্তু আমরা এভাবে লিখতে পারি না। হেডিং ট্যাগ আছে আমাদের 6 প্রকার। কি কি, স্টার্টিং হেডিং ট্যাগকে বলা হয় H1 ট্যাগ, যেটার সাহায্যে আমরা হেডিং লিখতে পারি। আরও একটা হেডিং ট্যাগ আছে যেটা হচ্ছে আমাদের H2 ট্যাগ। এইভাবে আপ টু আমাদের H6 পর্যন্ত হেডিং ট্যাগ আছে। এই H1 এর সাহায্যে আমরা কি করতে পারি, সব থেকে বড় আকারের হেডিং লিখতে পারি, আর H6 এর সাহায্যে আমরা সব থেকে ছোট আকারের হেডিং লিখতে পারি। তো চলো আমি তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটাকে করে দেখাচ্ছি, ঠিক আছে। এর জন্য আমরা আবারও একবার কিসে চলে আসলাম, নোটপ্যাড প্লাস প্লাসে। এবার এবিসি এর বদলে মনে করো আমি লিখতে চাই কম্পিউটার অ্যাপ্লিকেশন। নর্মালি যদি আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান লিখে সেভ করি আর সেটাকে যদি আমাদের ব্রাউজারে গিয়ে চেক করি, তাহলে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানটা দেখতে পারবো। বাট এটা সঠিক নিয়ম না। এই কম্পিউটার অ্যাপ্লিকেশানটিকে লেখার আগেও কিন্তু হয় পি ট্যাগ না হলে এইচ ট্যাগের মধ্যে রাখতে হয়। তো দুটো ট্যাগের মধ্যে পার্থক্য কী চলো দেখে নিই। যদি আমরা এই কম্পিউটারটাকেই পি ট্যাগের মধ্যে রাখি, মানে নর্মাল টেক্সট হিসাবে রাখি, তাহলে চলো দেখি আগে কোনো ধরনের চেঞ্জ দেখতে পাই নাকি। এটাকে নর্মাল পি ট্যাগের মধ্যে রাখলাম, সেভ করলাম। এবার চলো আমরা রিফ্রেশ করে দেখি এটা কি পরিবর্তন হলো। রিফ্রেশ করার জন্য এই যে দেখতে পাচ্ছ সার্কেল মতো অপশান, এখানে ক্লিক করবে, তো দেখো কোনো ধরনের চেঞ্জ নেই। কিন্তু এই সেম জিনিসটাকেই যদি আমরা হেডিং ট্যাগের মধ্যে রাখি, হেডিং ট্যাগ কি কি বলেছিলাম, H1, তাই তো, H1 থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ হবে, H1 ট্যাগই শেষ হবে। যদি আমরা H1 ট্যাগের মধ্যে রাখি আর যদি সেভ করি, তাহলে দেখো দুটোই তো কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা আছে, একটা পি ট্যাগের মধ্যে লেখা আছে, একটা H1 ট্যাগের মধ্যে লেখা আছে। পার্থক্যটা তোমরা নিজেরাই দেখে নাও। যেই আমরা রিফ্রেশ করব দেখো দুটোই কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখা আসবে, বাট একটা কি এসছে দেখো, অনেকটা দেখো মানে অনেকটা বোল্ড হয়ে এসছে। কারণ কি, এটা আমাদের হেডিং ট্যাগ ছিল।
আর এটা কি ছিল আমাদের নর্মাল প্যারাগ্রাফ ট্যাগ, তাই নর্মাল টেক্সট আকারে এসছে। এবার হেডিং ট্যাগ আমরা তো শুধু H1 ট্যাগ দিয়ে লিখলাম, বাট হেডিং ট্যাগ আমরা কটা জানি? হেডিং ট্যাগ আমরা জানি 6 প্রকারের হয়। কি কি? H1, H2, H3, H4, H5 আর H6। তো চলো আমি সবগুলোকে আগে চেঞ্জ করে নিই, 4টে হয়েছে, 5, 6। আর আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। H1 এর জায়গায় এটাকে আমি কি করব, এটা হচ্ছে আমার H2, ঠিক আছে? এটাও আমার কি হবে তাহলে? H2। এটা কি হবে? H3। এটা 3, আচ্ছা 4, 5 আর হচ্ছে 6। একইভাবে ক্লোজিং ট্যাগগুলোকেও আমরা চেঞ্জ করে নিচ্ছি, 6, 5, 4। তো সব চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো যেই জিনিসটাকে আমরা সেভ করব তখন দেখো কি চেঞ্জেস আসে। প্রথমত দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান কি আসবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান লেখাটা একটা তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য এসেছিল, এটা হেডিং ট্যাগের জন্য এসেছিল। এখন দেখো এটা বাদেও আরও 5টা হেডিং শো হবে, কিন্তু এটার সাইজ ঠিক যতটা ছিল বাকিগুলো সাইজ কি হয়েছে, আস্তে আস্তে ছোট হয়েছে। এটাই আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগের সাহায্যে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, আর হেডিং ট্যাগের সাহায্যে আমরা হেডিং করতে পারি। বাট হেডিং ট্যাগ কতগুলো আছে? হেডিং ট্যাগ 6টা আছে। H1 হেডিং ট্যাগের সাহায্যে আমরা সব থেকে বড় আকারের বড় সাইজের হেডিং লিখতে পারি, H2 এর সাহায্যে তার থেকে ছোট, H3 এর সাহায্যে তার থেকে ছোট, এইভাবে H6 এর সাহায্যে সব থেকে ছোট আকারের হেডিং কিন্তু আমরা লিখতে পারি, যেটা আমরা এখানটা লিখে দেখলাম। অসুবিধা থাকলে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা সাউন্ড কোয়ালিটি খারাপ, ওকে সাউন্ড কোয়ালিটি ঠিক করার চেষ্টা করব। হেডিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। হেডিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরে আমরা চলো এবার দেখে নিই আমাদের স্লাইডে কী কী ছিল। একদম স্লাইড ওরিয়েন্টেড আমরা পরপর জিনিসগুলোকে একে একে এবার শিখে নেব। দেখো এই জিনিসটাকে না আমি একটু পরে বলছি, যে দুই ভাগে যে ভাগ করা হয় HTML এর ট্যাগগুলোকে, তাহলে তোমরা ভালো রিলেট করতে পারবে। আমরা এই হেডিংয়ের ট্যাগগুলোকে অলরেডি দেখো শিখে নিয়েছি, ঠিক আছে? যে H1 ট্যাগের সাহায্যে সব থেকে বড় আকারের হেডিং তৈরি করা যায়, H2 এর সাহায্যে তার থেকে ছোট, আর প্যারাগ্রাফের সাহায্যে আমরা নর্মাল প্যারাগ্রাফ লিখতে পারি। এবার নিচের দিকে দেখো আরও কিছু লেখা আছে, এই জিনিসগুলোকে এই মুহূর্তে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে? আমি আস্তে আস্তে এইগুলোকে তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে দেখো, এরপরে আমরা বেশ কিছু আরও ট্যাগ এখান থেকে শিখব। এবার এই ট্যাগগুলোর মধ্যে থেকে না তোমাদের সব কিছুকে ফলো করতে হবে না, এখানে কি কি লেখা আছে এত কিছু এখন ফলো করতে হবে না। তোমরা এখান থেকে ফলো করো স্পেশালি এই যে বি ট্যাগ শুরু আছে, শেষ আছে, আই ট্যাগ শুরু আছে, আই ট্যাগ শেষ আছে, ইউ ট্যাগ শুরু আছে, ইউ ট্যাগ শেষ আছে। তাছাড়া আছে দেখো একটা সুপ বলে একটা ট্যাগ আছে, সুপ বলে একটা ট্যাগ শেষ আছে, সাব বলে ট্যাগ আছে, সাব বলে ট্যাগ শেষ আছে। এই ট্যাগগুলোর কাজ কি চলো আমরা আস্তে আস্তে দেখে নিই, ঠিক আছে? তার আগে আমাকে একটা যেটা নাকি দরকার সেটা হচ্ছে আমি আচ্ছা এই জিনিসটাকে যদি তোমাদের দরকার না থাকে আমি একটু মুছে ফেলছি, ঠিক আছে? তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে ব্যাপারটাকে। আচ্ছা আমরা তাহলে এই মুহূর্তে কোন কোন ট্যাগ সম্পর্কে এবার জানবো। আমরা প্রথমে এখন জানবো বি ট্যাগের সাহায্যে। বি ট্যাগের কাজ কি? আমরা কোনো একটা লেখাকে দেখবে বোল্ড করি না, তো এই বি ট্যাগের কাজই হচ্ছে কোনো লেখাকে হচ্ছে বোল্ড করা, ঠিক আছে? কোনো লেখাকে যদি বোল্ড করতে হয় তাহলে আমরা বি ট্যাগ ব্যবহার করব। আমরা একটু আগে আই ট্যাগের কাজ জানলাম, মানে আই ট্যাগটাকে তোমাকে দেখতে বললাম। আই ট্যাগের কাজ কি? আই ট্যাগের কাজ হচ্ছে ইটালিক করা। মানে অনেক ধরনের লেখা দেখবে আমরা যেই লেখাটা লিখি, অনেক লেখা হয় কি এরকম একটু বেঁকিয়ে প্রদর্শিত হয়, ঠিক আছে? একটু ডায়াগোনালি প্রদর্শিত হয়, সেগুলো হচ্ছে আমরা আই ট্যাগের সাহায্যে করব।
আমরা দেখলাম ইউ ট্যাগের সাহায্যে মনে রাখবে আমরা কি করব, আন্ডারলাইন করব, ঠিক আছে। এছাড়া আমরা দুটো ট্যাগ জেনেছি যেগুলো আমরা দেখব, সেটা হচ্ছে সাব ট্যাগ, যার সাহায্যে আমরা কি করব, সাবস্ক্রিপ্ট করব। এবার সাবস্ক্রিপ্ট জিনিসটা কি, দেখবে আমরা অনেক ধরনের টেক্সট লিখি আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো নর্মাল টেক্সট থেকে একটু নিচের দিকে থাকে। যেমন আমরা প্রত্যেকে সায়েন্সে লিখেছি H2SO4, এখানটায় একটা জিনিস ফলো করবে, এই 2 আর 4 এগুলো কি থাকে, একটু নর্মাল টেক্সটের থেকে একটু নিচের দিকে প্রদর্শিত হয়। তো এই জিনিসগুলো যদি আমাদের করতে হয় তখন আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আরেকটা ট্যাগ আছে যেটা হচ্ছে আমাদের সুপ ট্যাগ। এই সুপ ট্যাগের সাহায্যে আমরা কি করে থাকি, সুপারস্ক্রিপ্ট করে থাকি, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট করে থাকি। এই সুপারস্ক্রিপ্টটা বাস্তব জীবনে আমরা কখন ব্যবহার করি, মনে করো আমাদের কোনো একটা টেক্সটের উপরের দিকে কোনো একটা টেক্সট লিখতে হবে, যেমন A² প্লাস B² লিখতে হবে, টুটাকে উপরের দিকে লিখতে হবে, তখন আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। তো চলো জিনিসটাকে এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে আমরা করব। এর জন্য আমরা আবারও একবার নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসলাম, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। মনে করো আমি এই কম্পিউটার অ্যাপ্লিকেশান কথাটাকেই রাখলাম, ঠিক আছে। আপাতত এটাকে সেভ করে আমি আগে দেখে নিই আমাদের আউটপুটে জিনিসটা কী শো হচ্ছিল। দেখো আউটপুটে এটাই শো হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার যদি আমরা আমাদের প্রথম ট্যাগ যেটা নিয়ে আমরা নাকি আলোচনা করছিলাম, মানে যত সময় আমি বি নিয়ে বলছিলাম, বি ফর বোল্ড, এই বি ট্যাগটাকে যদি আমরা ইউজ করি তাহলে জিনিসটায় কি কি চেঞ্জ আসবে চলো দেখে নিই। দেখো এই পি ট্যাগের আগে যদি আমরা বি ট্যাগ দিয়ে দিই, বি ট্যাগ মানে কি, বোল্ড, আর বি ট্যাগটাকে যদি ক্লোজ করে দিই তাহলে কি হবে, এই যে পি ট্যাগের সাহায্যে আমরা যেটা লিখেছিলাম এই পুরো জিনিসটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে বুঝতে পেরেছো? কারণ কি, এই যে বি ট্যাগটা শুরু কোথায় হয়েছে, এখানটায় হয়েছে, বি ট্যাগটা শেষ কোথায় হয়েছে, এখানটায় হয়েছে। আর এই বি ট্যাগ শুরু আর শেষের মধ্যে যেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে, এই জিনিসটা কি হয়ে গেল, এই বি ট্যাগের সাপেক্ষে কিন্তু বি ট্যাগের কন্টেন্ট। আর আমাদের কোনো একটা পার্টিকুলার ট্যাগ সেইখানেই ওয়ার্ক করবে যেখানে তার কন্টেন্ট আছে। তো বি ট্যাগের কন্টেন্ট কোনটা, এই পি ট্যাগের মধ্যে এতটুকু, তাই এই বি ট্যাগটা শুধুমাত্র কাজ করবে কি, এই পার্টিকুলার পি ট্যাগের ক্ষেত্রে। আমি এইটুকু করে আমরা যদি সেভ করি, করে আমরা যদি রান করি, তাহলে দেখতে পারবে যে আমরা এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কথাটা লিখেছিলাম না, এটা একটু বোল্ড হয়ে একটু মোটা করে দেখো প্রদর্শিত হবে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ আগের ফন্টের স্টাইলের থেকে কি দেখতে পারলে, এই ফন্টের স্টাইলটা একটু বোল্ড হয়ে গেল, তার কারণ কি, আমরা কিন্তু এখানটায় বি ট্যাগ ইউজ করেছিলাম। একইভাবে যদি আমাদের এই যে এই বোল্ড করা অবস্থায় প্যারাগ্রাফটা পর্যন্ত, মানে এই পুরো জিনিসটাকে যদি আমাকে ইটালিক করতে হয়, মানে একটু বেঁকিয়ে প্রদর্শন করতে হয়, নর্মালি এটা কিভাবে প্রদর্শিত হচ্ছিল দেখো, একদম স্ট্রেটভাবে লেখাগুলো আছে, কিন্তু এই লেখাগুলোকে আমরা একটু বেঁকিয়ে প্রদর্শন করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই বি ট্যাগের আগে আমাকে আরও একটা ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ যদি আমরা দিই আর আই ট্যাগটাকে যদি লাস্টে আমরা ক্লোজ করে দিই, তাহলে কি হবে জিনিসটা, তাহলে যদি আমরা সেভ করি, জিনিসটা দেখো অনেকটা বেঁকে প্রদর্শিত হবে। তো চলো আমরা রিফ্রেশ করে দেখি, দেখো ডায়াগোনালি বেঁকে যাবে, দেখতে পাচ্ছ। এটা কেন হলো, কারণ আমরা আই ট্যাগ লিখেছিলাম এখানটায়, এই জন্য এটা হয়েছে। এবার আমরা যেটা করব, আমরা H2SO4 লেখার চেষ্টা করব। H2SO4 লেখার জন্য দেখো, H2SO4 লেখার জন্য প্রথমত এটা যেহেতু নর্মাল টেক্সট, তো আমাদের কি করতে হবে, H2SO4 পুরো জিনিসটাকেই আমাকে অ্যাট ফার্স্ট পি ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমরা পি ট্যাগের মধ্যে লিখে দিলাম, এতটুকুতে কোনো অসুবিধা নেই। বাট এই যে টুটা, এই টু কোন দিকে থাকবে, এইচের নিচের দিকে থাকবে, এই ফোরটাও কি থাকবে, এসোর পরে এসোর নিচের দিক করে থাকবে। যদি
কোনো একটা পার্টিকুলার টেক্সটকে আমাকে অন্য টেক্সট থেকে নিচের দিকে শো করতে হয়, তাহলে সেই টেক্সটটাকে আমাকে কন্টেন্ট ভাবতে হবে। কোন ট্যাগের কন্টেন্ট ভাবতে হবে? আমাকে সাব ট্যাগের কন্টেন্ট ভাবতে হবে। অর্থাৎ টুটাকে আমাকে নিচের দিকে লেখার জন্য টু এর আগে আমাকে কি লিখতে হবে? সাব ট্যাগ স্টার্টিং করতে হবে, আর টু এর পরে আমাকে একটা সাব ট্যাগ ক্লোজিং করে দিতে হবে। এইটুকু যদি আমরা করতে পারি, আমরা আউটপুটে দেখতে পারবো টুটা কিন্তু নিচের দিক করে প্রদর্শিত হবে। দেখো টু এইচের নিচের দিক করে প্রদর্শিত হচ্ছে, কিন্তু ফোর তো হচ্ছে না। কারণ কি? কারণ আমরা ফোরকে কিন্তু সাব ট্যাগের মধ্যে লিখিনি। তাহলে ফোরকেও আমাকে এক্ষেত্রে কি করতে হবে? সাব ট্যাগের মধ্যে লিখতে হবে। যদি আমরা ফোরকেও সাব ট্যাগের মধ্যে লিখি, তাহলে দেখবে, সেভ করলাম এটাকে, এরপরে দেখো আউটপুট পেজে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখো ফোরটাও কিন্তু আস্তে করে নিচের দিকে প্রদর্শিত হয়ে যাবে। দেখতে পেলে? এইভাবে কিন্তু আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারি। একইভাবে আমাদের যদি সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করার জন্য আমাকে নতুন একটা প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মনে করো আমি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি তো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, বাট তোমরা কিন্তু এটাকে বুঝতে পারবে না যে এটা আমরা স্কোয়ার লিখেছি নাকি। কারণ জেনারেলি আমরা কি লিখি? স্কোয়ারের ক্ষেত্রে টুটা কি করি? অন্য টেক্সটের থেকে একটু উপরের দিকে লিখি, বাট এক্ষেত্রে তো সেটা হয়নি। তাই এটা কিন্তু আউটপুটেও আমরা যদি দেখি, একদম নর্মালি এভাবেই প্রদর্শিত হবে। এবার যদি আমরা এটাকে স্কোয়ার হিসাবে লিখতে চাই, অর্থাৎ টুগুলোকে যদি আমরা অন্য টেক্সটের থেকে একটু উপর দিক করে যদি শো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টু এর আগে একটা অন্য ট্যাগ লিখতে হবে, যার নাম কি? সুপ ট্যাগ। যদি আমরা সুপ ট্যাগ টু এর আগে লিখি, আর টু এর পরে যদি আমরা সুপ ট্যাগটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখতে পারবে এক্ষেত্রে কিন্তু আমরা দেখব কি, প্রথম টুটা কিন্তু উপরের দিকে চলে যাবে। দেখো স্কোয়ার হিসাবে শো হয়ে গেছে। একইভাবে আমাদের পরের টুটাকেও যদি আমরা উপরের দিকে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই পরের টু এর আগেও কিন্তু লিখতে হবে সুপ, আর এই পরের যে নাকি টুটা আছে এর পরে কিন্তু আমাকে সুপ ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। জাস্ট এটুকু করে যদি আমরা সেভ করি, আর তারপরে যদি গিয়ে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবে কি এটা কিন্তু স্কোয়ার হিসাবে প্রদর্শিত হচ্ছে। ঠিক আছে? তাহলে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট আশা করি বোঝা গেছে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বোঝা যাওয়ার পরে আমরা আরও একটা এখন ট্যাগ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগের কাজ কি হবে? দেখো, একটু আগে আমরা এই যেটাই লিখছিলাম প্যারাগ্রাফ ট্যাগের সাহায্যে, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক, H2SO4 হোক, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোক, এগুলো কি আছে? আমরা যদি এই কম্পিউটারের পুরো স্ক্রিনটাকে যদি দেখি না, কম্পিউটার স্ক্রিনের লেফট সাইডে আছে। বাট আমরা যদি চাই যে এর মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার কিছুকে স্ক্রিনের মাঝখানে শো করব, তার জন্য কিন্তু আমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হলো সেন্টার ট্যাগ। এবার ভালোভাবে একটা জিনিস ফলো করবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানটা যে আমাদের আউটপুটে শো হচ্ছিল, এই যে আমাদের যে আউটপুটে শো হচ্ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশানটা, এটা তো একটা নির্দিষ্ট একটা ট্যাগের দ্বারাই শো হচ্ছিল। এটা কোন ট্যাগের দ্বারা শো হচ্ছিল? এটা যদি ভালোভাবে দেখো, এই পার্টিকুলার ট্যাগটার জন্য শো হচ্ছিল। তো যদি আমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানটাকে যদি স্ক্রিনের মাঝখানে আনতে হয়, তাহলে এই কম্পিউটার অ্যাপ্লিকেশানটা যেই ট্যাগটার জন্য শো হচ্ছিল, ঠিক তার আগে গিয়ে আমাকে একটা ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে আমাদের কি ট্যাগ? সেন্টার ট্যাগ। আর একইভাবে আমি সেন্টার কোনটুকুকে করতে চাই সেটাও কিন্তু আমাদের বলে দিতে হবে। যদি আমরা না বলে দিই, তাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না আমি কোন অংশটুকুকে সেন্টার করতে চাইছি। তো আমি যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশান এইটুকুকেই আমরা সেন্টার করতে চাইছিলাম, তাই তো, তাই সেন্টার ট্যাগটা এর আগে শুরু করে এর পরেই কিন্তু আমাদের কি করতে হবে? সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। তো এরপরে আমরা সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যদি সেভ করি, আর এটা যদি আমরা আউটপুট স্ক্রিনে গিয়ে যদি রান করি, তাহলে দেখতে পারবো কম্পিউটার অ্যাপ্লিকেশানটা কিন্তু মাঝখানে চলে এসছে। কিন্তু একটা জিনিস এখানটা ফলো করো, এই সেন্টার ট্যাগটাকে যদি আমরা একদম লাস্টে না শেষ করে, আমরা যদি একদম লাস্টে গিয়ে শেষ করতাম, অর্থাৎ যেখানে নাকি আমরা লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কোনটার জন্য হচ্ছিল? এই পার্টিকুলার ট্যাগের জন্য হচ্ছিল।
তো এরপরে গিয়ে যদি আমরা সেন্টার ট্যাগটাকে ক্লোজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো পুরো জিনিসটাই কি হবে, মাঝখানে প্রদর্শিত হবে। কারণ কি, সেন্টার ট্যাগ শুরু আর সেন্টার ট্যাগ শেষ, এই দুটোর মাঝখানে কন্টেন্ট হিসাবে কি কি আছে, এই সেন্টার ট্যাগ শুরু আর সেন্টার ট্যাগ শেষের মধ্যে কন্টেন্ট হিসাবে কিন্তু পুরো জিনিসটাই পড়ছে। তাই আমরা কি জেনেছিলাম, কোনো ট্যাগ কোন জায়গায় কাজ করবে তার কন্টেন্টের উপরে কাজ করবে, আর এখানে সেন্টার ট্যাগের কন্টেন্ট কিন্তু এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। তাই এই পুরো জিনিসটাই কিন্তু একদম স্ক্রিনের সেন্টারে চলে যাবে। চলো রিফ্রেশ করে দেখে নিই। দেখো পুরো জিনিসটাই কি আছে, স্ক্রিনের একদম মাঝখানে চলে গেছে। আশা করি সেন্টারের কনসেপ্টও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখে নিই। এরপরে আমাদের যেগুলো দেখতে হবে, আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখে নিয়েছি, বোল্ড শিখে নিয়েছি। এরপরে আমরা যেটা নাকি দেখব, আমরা অলরেডি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট শিখে নিয়েছি। আচ্ছা, আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে আন্ডারলাইন, যেটা আমি মিস করে গেছিলাম। তো চলো, যেটাকে আমাকে আন্ডারলাইন করতে হবে, মনে করো আমার এখানে এই যে H2SO4 লিখেছিলাম না, এটা তো এটুকুর জন্য হয়েছিল। এই H2SO4কে আমাকে আন্ডারলাইন করতে বললো। তাহলে আমরা কি করব, এই H2SO4 যেই ট্যাগটুকুর জন্য প্রদর্শিত হচ্ছিল সেই ট্যাগটার আগে গিয়ে আমরা কি করব, একটা ইউ ট্যাগ লিখব। আর এর পরে গিয়ে একইভাবে আমরা কি করব, ইউ ট্যাগকে ক্লোজ করে দেব। কারণ আমি বলেছিলাম যেই ট্যাগটাকে শুরু করব সেই ট্যাগটাকে ক্লোজ করব। এরপরে আমরা যদি জিনিসটাকে যদি গিয়ে রিফ্রেশ করি, তাহলে চলো, তাহলে দেখতে পারবে এই যে H2SO4 এর নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসবে। দেখতে পাচ্ছ H2SO4 এর নিচে আন্ডারলাইন চলে এসছে, বিকজ কি আমরা এখানে কিন্তু ইউ ট্যাগ ব্যবহার করেছিলাম। আশা করি এই জিনিসটুকু বুঝতে পেরেছো। তো চলো এবার দেখে নিই এরপরে আমাদের কি আছে। এরপর যদি দেখি, আমরা পি ট্যাগের কাজ দেখেছি, H2 ট্যাগের কাজ দেখেছি, অ্যালাইনমেন্টগুলো আমরা পরে দেখছি, ঠিক আছে। এবার আমরা ক্লাস 11-এর থার্ড সেমিস্টারের তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে লিস্টিং। লিস্টিং মানে কি, তালিকা বা লিস্ট ব্যবহার করে কোনো সম্পর্কিত আইটেমগুলিকে কি করা হয়, সুন্দরভাবে সাজানো হয়। হয় পরপর সাজানো হয়, মানে ক্রমিক তালিকা অনুসারে, ক্রম মানে কি, যেটাকে কাউন্ট করতে পারি আমরা, কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ক্রমিক তালিকা অনুসারে। যেমন দেখো এখানে 1 নাম্বার দিয়ে লেখা আছে টাইগার, 2 নাম্বার দিয়ে লায়ন, 3 নাম্বার দিয়ে এলিফ্যান্ট। এক্ষেত্রে আমি যদি বলি সব থেকে বড় ভ্যালু কোনটা, দেখো তোমরা খুব সহজেই কাউন্ট করতে পারবে যে হ্যাঁ এলিফ্যান্ট হচ্ছে সব থেকে বড় ভ্যালু। যদি বলি ছোট ভ্যালু, তুমি কাউন্ট করতে পারবে। একইভাবে এখানটা যদি 1 to 3 এর বদলে, এখানটা যদি আমরা যদি 1 to 3 এর বদলে এই সেম যে লিস্টিংটা আছে না, এই সেম লিস্টিংটা যদি 1 to 3 এর বদলে যদি লেখা থাকতো এ দিয়ে টাইগার, বি দিয়ে লায়ন, আর সি দিয়ে এলিফ্যান্ট, তাহলেও যদি তোমাকে বলতাম না কোনটা বড় থেকে ছোট, দেখো খুব সহজেই তোমরা কি কাউন্ট করতে পারতে। তো এরকম মানে যেগুলোকে তোমরা কাউন্ট করতে পারবে না বড় থেকে ছোট, সেগুলোকে তোমরা বলতে পারো কি HTML এর অর্ডার্ড লিস্ট। আর যেগুলোকে কাউন্ট করা যায় না, যেমন দেখো এখানে কি প্রত্যেকটাই চিহ্ন আছে, এটাতেও গোল চিহ্ন আছে, এটাতেও গোল চিহ্ন, এটাতেও গোল চিহ্ন। এবার তোমাকে যদি বলি ম্যাঙ্গো ব্যানানা কোনটা সব থেকে বড় ভ্যালু হবে, তো তুমি সচরাচর কি বলতে পারবে না, কারণ তিনটের আগে কি সেম ভ্যালু আছে। অর্থাৎ কোনো ধরনের লিস্টিংয়ের আগে যদি চিহ্ন ব্যবহার করা হয় তো সেইগুলোকে আমরা বলবো কি আনঅর্ডার্ড লিস্ট। আর যদি কোনো কিছুর আগে যদি নাম্বারিং করা থাকে লাইক ABC বা 1 2 3, সেগুলোকে আমরা বলবো কি অর্ডার্ড লিস্ট। তো চলো আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখে নিই। প্রথমে আমরা অর্ডার লিস্ট দেখব, তারপরেই আমরা কি করব, আনঅর্ডার লিস্ট দেখব। অর্ডার লিস্টে আমরা এই সেম জিনিসটাকে বানাবো, যেখানে লেখা থাকবে অ্যানিম্যাল, তার নিচে লেখা থাকবে টাইগার, লায়ন, এলিফ্যান্ট, ঠিক আছে। এবার দেখো এই যে অ্যানিম্যালস কথাটা, এর আগে কোনো কি নাম্বারিং করা আছে 1 2 3 বা কোনো বিশেষ ধরনের কোনো সাইন দেওয়া আছে, নেই তো। তাহলে এটার থেকে আমাকে নিজেদেরই বুঝে নিতে হবে তাহলে এই জিনিসটা কি হিসাবে আছে।
আমরা যখন এরকম লিস্ট তৈরি করি না, তখন দেখবে আগে আমরা কি করে নিই, একটা হেডিং দিয়ে নিই। তাহলে এই অ্যানিম্যালসটা আমার কি হবে, অ্যানিম্যালসটা হবে হচ্ছে আমার হেডিং। আর আমার মেন লিস্টিং কোনটা, যেটা আমরা এরকম পরপর একটা নাম্বারিংয়ের সাহায্যে লিখে রেখেছি, এটুকু হচ্ছে আমার লিস্টিং। তো এটুকু করার জন্য চলো আমরা প্র্যাকটিক্যালি কি জিনিসটা কি করব সেটাকে দেখে নিই। এর জন্য আমাদের ফার্স্টেই কোথায় যেতে হবে, ফার্স্টে চলো আমরা নোটপ্যাড চলে যাই। নোটপ্যাডে গিয়ে আমাদের বডির ভিতরে এতক্ষণ দেখো, যদি আমরা বডির ভিতরে একটু আউটপুটে দেখে নিই, বডির ভিতরে এগুলো শো হচ্ছিল কারণ আমরা এই কোডটাকে করে রেখেছিলাম। এবার আমরা কি করছি, এই কোডটাকে ফার্স্ট অফ অল আমরা মুছে দিই। চলো এটুকুকে মুছে দিলাম। আচ্ছা, আমাকে কি করতে হচ্ছে, আমাকে প্রথমে একটা হেডিং বানাতে হবে যেখানে লেখা থাকবে অ্যানিম্যালস। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো, যদি আমাকে হেডিং বানাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে H1 থেকে H6 যে কোনো একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আমি H1 ট্যাগ ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা লিখছি এখানে অ্যানিম্যালস। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে H1 ট্যাগটাকে ক্লোজ করে দেবো, বিকজ আমার হেডিংটা তো ঠিক এতটুকুই, এরপরে তো আর আমার হেডিং নেই, তাই আমরা হেডিং ট্যাগটাকে এখানটা ক্লোজ করে দিলাম। তো চলো এটুকুকে আমরা রিফ্রেশ করে দেখি আগে এই জিনিসটুকু শো হচ্ছে নাকি। দেখো অ্যানিমালস কথাটা শো হয়েছে। এবার অ্যানিমালস কথাটা শো হওয়ার পরে আমাকে কি করতে হবে, লিস্টিং করতে হবে। তো লিস্টিং করার জন্য সবার আগে মনে রাখবে, আমাকে বুঝতে হবে এটা অর্ডার লিস্টিং নাকি আনঅর্ডার লিস্টিং। আর আমি একটু আগে তোমাদের বললামই, আমি যদি এই জিনিসটা দেখি কি আছে, নাম্বারিং করা আছে 1 2 3 ABC, রোমান 1 2 3, এই প্রত্যেকটা জিনিসকে দেখবে আমরা কাউন্ট করতে পারি। আর কাউন্ট করলেই সেটা কি হয়ে যাবে, অর্ডার্ড লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, আর অর্ডার লিস্টকে লেখা হয় কিভাবে বলো তো, অর্ডার লিস্টকে লেখার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েল ট্যাগ। ঠিক আছে, তো সবার আগে আমরা যখন কোডিং করব না, কোডিংয়ে গিয়ে আমাকে হেডিং তো হয়ে গেল, এবার আমি কোন ধরনের লিস্ট করতে চাই, আমি অর্ডার লিস্ট করতে চাই, তাই আমরা ওয়েল ট্যাগ স্টার্ট করলাম। আচ্ছা, অর্ডার লিস্টিং একটা জায়গায় শুরু হয়ে একটা জায়গায় শেষ হচ্ছে, তাই অর্ডার লিস্টিংটাকে আমি কি করব, একটা জায়গায় গিয়ে ক্লোজও করে নিলাম। মানে এটুকুর ভিতরেই আমরা কি করব, অর্ডার লিস্টিং করব। আমি বলে দিলাম লিস্টিংটা কেমন হবে, অর্ডার লিস্টিং হবে। কিন্তু অর্ডার লিস্টিং হোক আর আনঅর্ডার লিস্টিং যাই হোক, জিনিসটা আসলে কি, আমার জিনিসটা তো আমার লিস্টিং। তাই লিস্টিংটা করার জন্য আমাকে যেই ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এলআই ট্যাগ। এলআই ট্যাগের মধ্যে আমরা যে কটা আমার এখানে লিস্টিং করতে হবে না, আমাকে লিস্টিংয়ে কী কী শো করতে বলেছিল, টাইগার, লায়ন আর এলিফ্যান্ট, এইগুলোকে এই তিনটাকে আমরা আলাদা আলাদাভাবে লিস্টিং করব। ঠিক আছে, তো চলো কোডে যাই। প্রথমে এলআই এর মধ্যে গিয়ে আমরা লিখলাম টাইগার, তারপরে আমরা কি করছি, তারপরে আমরা এলআই ট্যাগটাকে তারপরে আমরা কি করব, এলআই ট্যাগটাকে ক্লোজ করে দেব। এটা একটা লিস্টিং হলো। আর একটা আমি লিস্টিং করতে চাই কি, লায়ন, তাহলে আরও একটা এলআই, এলআই ফর লিস্টিং, এর ভিতরে আমরা গিয়ে কি লিখব, লায়ন। ঠিক আছে, তারপরে এই লিস্টিংটাও আমার এখানেই শেষ হচ্ছে, তাই এই এলআইটাকেও এখানে শেষ করে দেব। আমাকে আরও একটা লিস্টিং করতে বলেছিল যেটা হচ্ছে এলিফ্যান্ট, তাই আরও একটা এলআই এর মধ্যে গিয়ে আমরা কি লিখব, এলিফ্যান্টস। ঠিক আছে, এলিফ্যান্ট লিখলাম। এরপরে কি করব, এই লিস্টিংটা আমার এখানে শেষ, তাই এই এলআইটাও আমরা এখানে শেষ করে দিলাম। খুব ভালোভাবে যদি দেখো আমরা কি করেছি, প্রথমে একটা হেডিং করেছি অ্যানিমালস বলে, যেটা আমার ছিল। তারপরে আমার লিস্টিংয়ের টাইপটা কি, আমার লিস্টিংয়ের টাইপটা হচ্ছে অর্ডার টাইপের, তাই আমরা ওয়েল ট্যাগ শুরু করেছি শেষ করেছি। আর এই অর্ডার লিস্টিং বা আনঅর্ডার লিস্টিং যেটাই আমরা করতাম, তার ভিতরে আলটিমেটলি আমাকে কি করতে হতো, লিস্টিং। তো আমরা এখানটায় দেখো সেই লিস্টিংটা করেছি। আর লিস্টিং করার জন্য আমরা যেই ট্যাগটা ব্যবহার করেছি সেটা হলো এলআই ট্যাগ। এবার এটুকু করে যদি আমরা সেভ করি আর তারপরে যদি আমরা আউটপুটে গিয়ে রান করি, তাহলে দেখো আমাদের সেম জিনিসটা চলে এসছে। অ্যানিম্যালস এসছে হেডিংয়ের জন্য, আর 1 2 3 করে টাইগার, লায়ন, এলিফ্যান্টস চলে এসছে। এতটুকু কি বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে কারো? ডাউট থাকলে বলতে পারো। ঠিক আছে, আর ডাউট না থাকলে আমি পরেরটা বলছি। ক্লিয়ার তো এতটুকু? এবার একটা সেম জিনিস খুব একটা সিম্পলভাবে আমি বলছি। ঠিক আছে, মনে করো আমার এই জিনিসটা যেটা নাকি শো হচ্ছিল, এটা কি 1 2 3 আকারে শো হচ্ছিল, এগুলো কাউন্ট করতে পারছি, তার মানে আমরা এটা বলতে পারছিলাম অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টের জন্যই আমরা কি লিখেছিলাম, ওয়েল ট্যাগ শুরু আর ওয়েল ট্যাগ ক্লোজ লিখেছিলাম। কিন্তু যদি আমাদের এগুলোর আগে
কোনো ধরনের 1 2 3 না দেখে যদি আমাদের কোনো চিহ্নের দরকার হয়, ঠিক আছে, কোনো বুলেট সাইনের দরকার হয়, তাহলে কি সেটাকে বুলেট সাইনগুলোকে তো আমরা আর কাউন্ট করতে পারি না। তো কাউন্ট করতে না পারলে আমরা কি বলেছিলাম, সেটাকে আনঅর্ডার্ড লিস্ট বলা হয় বলেছিলাম। আর আনঅর্ডার্ড লিস্ট যদি জিনিসটা হয়ে থাকে তাহলে আমরা জাস্ট কি করব, ওয়েলের জায়গায় আমরা কি করে দেবো, ইউএল। ওয়েলের জায়গায় ইউএল, ওয়েল ট্যাগ শুরুর জায়গায়ও ইউএল ট্যাগ শুরু, ওয়েল ট্যাগ শেষের জায়গায় আমরা ইউএল ট্যাগ শেষ করে নিলাম। দেখো এটার থেকে আমরা কি বুঝতে পারছি, হেডিংটা তো অ্যানিমালসের মতনই থাকবে, শুধু ওয়েলের জায়গায় আমরা ইউএল ট্যাগ করে দিলাম, মানে কি হলো, এটার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট হয়ে গেল। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, একটু কনফার্ম করে নিই, ঠিক আছে। আর আনঅর্ডার্ড লিস্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি এটাকে সেভ করি, আর সেভ করে গিয়ে যদি এখন যদি আমরা আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবে এই 1 2 3 চেঞ্জ হয়ে যাবে, আর এখানে একটা বুলেট সাইন চলে আসবে, দেখতে পাচ্ছ। শুধুমাত্র কিসের জন্য হলো, শুধুমাত্র আমরা ওয়েলের জায়গায় ইউএল করে দিলাম তাই। কারণ লিস্টিংটা তো আগেও ছিল, লিস্টিংটা এখনও আছে, কিন্তু লিস্টিংয়ের টাইপটা আমরা ওয়েলের জায়গায় ইউএল করে দিয়েছি, ঠিক আছে। আবার যদি ইউএলের জায়গায় আমরা আবারও একবার ওয়েল করে দিই, তাহলে আবারও দেখবে অর্ডার লিস্টিং চলে আসবে। সেভ করলাম, সেভ করার পরে আমরা আবার চলো রিফ্রেশ করি, দেখো ওয়েল চলে এসছে। এবার অর্ডার লিস্টিংটা শুধু 1 2 3 হয় না, 1 2 3 ছাড়াও এবিসি, এগুলোকেও আমরা অর্ডার লিস্ট বলতে পারি, রোমান 1 2 3 এগুলোকেও আমরা অর্ডার লিস্ট বলতে পারি। যদি সেরকম কখনো দরকার হয় তাহলে আমরা এই অর্ডার লিস্টের টাইপটাকেও চাইলে চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, ওয়েল ট্যাগের মধ্যে আসতে হবে, এসে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে টাইপ, কারণ আমরা অর্ডার লিস্টের টাইপটাকে চেঞ্জ করতে চাইছি। আর টাইপ লিখে আমাকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে টাইপটা কেমন সেটাকে মেনশন করতে হবে। লাইক আমি টাইপ হিসাবে স্মলে এ দিয়ে দিলাম। এবার যদি আমি যদি সেভ করি, ওয়েল টাইপ এ দিয়ে যদি সেভ করি, তাহলে আমরা আউটপুটে দেখতে পারবে এই অর্ডার লিস্টিংয়ের টাইপটা কি হয়ে গেছে, স্মল এবিসি হয়ে গেছে। একইভাবে যদি এটাকে যদি মনে করো কথার কথা, ওয়েল টাইপ স্মল এর জায়গায় যদি তুমি যদি ক্যাপিটাল এ দিতে, দিয়ে যদি এটাকে যদি সেভ করতে, তাহলে যখন নাকি আবার আউটপুট দেখবে, তাহলে দেখবে এই জিনিসটা কি হয়েছে, স্মল এ দিয়ে দেখো অর্ডার লিস্টিং হয়েছে, বুঝতে পারছো। একইভাবে আমরা শুধুমাত্র অর্ডার লিস্ট না, আমরা যদি এটা অর্ডার লিস্টের জায়গায় যদি আনঅর্ডার লিস্টও হতো না, ইউএল হতো জিনিসটা, মনে করো ইউএল ট্যাগ শুরু আর ইউএল ট্যাগ শেষ, ইউএল এর টাইপও আমরা চেঞ্জ করতে পারি। এবার বলবে কিভাবে, দেখো বাই ডিফল্ট ইউএল এর টাইপটা কি ছিল, বাই ডিফল্ট ইউএল এর টাইপটা কি ছিল, এরকমভাবে বুলেট সাইন আসছিল রাউন্ড শেপে, কিন্তু এটাকে যদি আমাকে স্কোয়ার করতে হতো, তাহলে আমরা জাস্ট কি করতাম, ইউএল টাইপের মধ্যে আমরা লিখতাম স্কোয়ার। এটুকু লিখে যদি আমরা যদি সেভ করতাম, তাহলে দেখো ইউএল এর টাইপটা কি হচ্ছে, এখন আমাদের কাছে স্কোয়ার হিসাবে প্রদর্শিত হচ্ছে। এইভাবে কিন্তু খুব ইজিভাবে তোমরা যেটা করতে পারো, লিস্টিং করতে পারো, ঠিক আছে। আশা করি লিস্টিংয়ের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা বাকি এখনও অনেকগুলো পার্ট তোমাদের রয়ে গেছে, ঠিক আছে। বাকি পার্টগুলো আমরা রাত রাত 8টা বা 8:30 থেকে একটা সেশন নেব, সেই সেশনে আমরা পুরো জিনিসটাকে শেষ করব, ঠিক আছে। তো এখনের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে ঠিক রাত 8টা থেকে 8:30 নাগাদ, যেখানে আমি তোমাদের বাকি যেগুলো আর আছে এরপরে, মানে লিস্টিংয়ের পরে তোমাদের আছে টেবিল আছে, হাইপার লিঙ্ক আছে, ইমেজ ইনসার্ট আছে, ঠিক আছে, মার্কিউই আছে, ফ্রেম সেট আছে, আর তার সাথে সাথে তোমাদের ফর্ম আছে, এগুলোকে শেষ করব। আর তার সাথে সাথে সিএসএসও করব। তো আজকে রাত 8টা 8:30টায় কিন্তু জয়েন হতে ভুলো না, ঠিক আছে। আজকের মতো এখনের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে রাত 8টা 8:30টায়, ঠিক আছে, পার্ট 2 নিয়ে।